প্রশান্ত বর্মন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একদম সার্কাসের জোকারের স্ট্যাটাসে নামিয়ে দিয়েছে। প্রশান্ত বর্মন যেই চাকরিটা পেয়েছেন এটা কিন্তু ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের চাকরি, কোনো একটা গ্রুপ ডির বা কোনো একটা অ্যাটেন্ডেন্টের চাকরি নয়। কাজেই এটা যদি প্রশাসনের সর্বোচ্চ মহলের একদম মদত না থাকতো, তারা যদি না করতেন, এটা কিন্তু হয় না। আবার পার ডিপার্টমেন্ট যাদেরকে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করেন, যারা মানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হচ্ছে পার ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণে, তার মন্ত্রী কিন্তু হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত বর্মন সহ এই ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে যারা ঘুষ দিয়ে, যারা দুর্নীতিমূলক উপায়ে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের মতো গুরুত্বপূর্ণ একদম এ গ্রেড চাকরি হাতিয়ে নিয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই অপরাধে অসুস্থ বিপুল রায়কে সেই কোথায় গরুবাথানে ডিটেলমেন্টে পাঠিয়ে দেওয়া হয় 6 মাসের জন্য, কিন্তু তারপর এই 6 মাস বাড়তে থাকে। প্রতিবাদ করলে এই হাল। এর ঘটনা দেখুন, স্বপন কামিল্লাকে নৃশংসভাবে খুন করেছে এবং বাকিদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হচ্ছে না। নিউ টাউনে একটা 4 তলা আবাসন আছে, যে আবাসনে ওই স্বপন কামিল্লাকে খুন করা হয়েছে। সুপ্রিম কোর্টে তার উকিল মুকুল রোহতগি, তার একদিনের শুনানির টাকা জানেন আপনি? শুনলে তো এখানে মানে হৃদরোগে আক্রান্ত হয়ে যাবেন, তখন আবার আমার বিপদ হবে, আপনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। এই টাকা তিনি কোথায় পাচ্ছেন? একটা এই কলার পাতা ভিডিও, ওই কোনো বলির পাঁঠা করে, ঠিক যেভাবে অভয়াকাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশকে যেরকম বলির পাঁঠা করে মূল যারা আসামি, মূল যারা অপরাধী তাদেরকে আড়াল করে দিয়েছে, ঠিক একই রকমভাবে প্রশান্ত বর্মনও বেঁচে বেরিয়ে আসবেন। কালীগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তাকে সুপ্রিম কোর্ট 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে। এবার কি তাকে ধরা যাবে না ধরা যাবে না স্যার? দেখুন, এই ব্যাপারটা আমি এর আগেও বহুবার বলেছি, একটা সরকার কতটা অসভ্য হতে পারে, কতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে, মানে এইটা কিন্তু প্রশান্ত বর্মন বুঝিয়ে দিয়েছেন। প্রশান্ত বর্মন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একদম সার্কাসের জোকারের স্ট্যাটাসে নামিয়ে দিয়েছেন। যদি বলবেন কেন, এই প্রশান্ত বর্মন 2016 এতে 2017 পরীক্ষায় ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়েছিল। এর রোল নাম্বার ছিল 1700353। তখন পিএসসি চেয়ারম্যান ছিলেন দেবাশিস বসু। এ প্রিলিমিনারিতে পেয়েছিল 200-র মধ্যে 13.73, 200-র মধ্যে 13.73, এবং এর কাট অফ মার্কস ছিল 122। অর্থাৎ 122 পেলে প্রিলিমিনারি থেকে চূড়ান্ত পরীক্ষায় বসা যাবে। সে পেয়েছিল 13.73, অর্থাৎ প্রাপ্ত নম্বর হচ্ছে তার 6.865%। তো তিনি প্রিলিমিনারি থেকে ফাইনালে চূড়ান্ত পরীক্ষায় বসে গেলেন। কিভাবে বসলেন? 122 তো পেতেই হবে, ন্যূনতম 122 না পেলে তো বসা যায় না। তো এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, প্রচুর টাকার বিনিময়ে তিনি ওই ফাইনালে বসেছেন। এবার ফাইনালে অভিযোগ যে তিনি তা ইংরেজিতে পেয়েছিলেন 0, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 162, আর মানে খুব রত্ন আর কি। আর বাংলায় পেয়েছিলেন 18, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 168। তা তিনি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়ে গেছেন এবং তাকে বিডিও করে দেওয়া হয়েছে। তা তিনি প্রথম সাধারণত বিডিও মানে এই যে পোস্টিংটা, এই যে তিনি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসেবে চাকরি পেয়েছেন, এটা পুরো দুর্নীতিমূলক উপায় পেয়েছেন। এবং এই দুর্নীতিটা কিন্তু সাধারণ পিএসসির কোনো কর্মচারী করেছে বা এরকম ব্যাপার নয়। কারণ পিএসসির একজন অবসরপ্রাপ্ত কর্মী রামচন্দ্র ভট্টাচার্য, তিনি কলকাতা হাইকোর্টে এই প্রশান্ত বর্মনকে নিয়ে একটা মামলা করেছিলেন, আজ থেকে প্রায় 9 বছর আগে, 9.5 বছর হয়ে গেল। তিনি কিন্তু ওই পুরো 2016-17 যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষা হয়েছে পুরোটাই বলেছেন যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। এবং ওই প্যানেলে যারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে কত প্রশান্ত বর্মন আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। দুর্ভাগ্যের বিষয়, প্রশান্ত বর্মন এতই প্রভাবশালী যে 9 বছর ধরে 6 জন স্থায়ী বিচারপতি চলে গেছেন, প্রধান বিচারপতি, আর 4 জন অস্থায়ী প্রধান বিচারপতি চলে গেছেন, আজও কোনো শুনানি হয়নি এবং আগামী দিনেও হবে না। কারণ মানে এতটাই তিনি প্রভাবশালী। তা রামচন্দ্র ভট্টাচার্য মামলা করেছিলেন, তো সে মামলা এখনও পর্যন্ত 9 বছর ধরে কোষে পেন্ডিং, কিছু হয়নি, আগামী দিনে হয় বলে মনে হয় না। তা ওখানকার ওই পিএসসির একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন বিপুল রায়, তিনি খুব অসুস্থ মানুষ। তা তিনি এই প্রশান্ত বর্মন সহ এই ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে যারা ঘুষ দিয়ে, যারা দুর্নীতিমূলক উপায়ে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের মতো গুরুত্বপূর্ণ একদম এ গ্রেড চাকরি হাতিয়ে নিয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
এই অপরাধে অসুস্থ বিপুল রায়কে সেই কোথায় গরুবাথানে ডিটেলমেন্টে পাঠিয়ে দেওয়া হয় 6 মাসের জন্য, কিন্তু তারপর এই 6 মাস বাড়তে থাকে, প্রতিবাদ করলে এই হাল। তা এই প্রশান্ত বর্মন তা এর মানে দিনহাটাতে একটা প্রাসাদোপম বাড়ি আছে, এর শিলিগুড়িতে মাটিগাড়ায় 6 কাঠার একটা বাংলো বাড়ি আছে 6 কাঠার উপরে, এর নিউ টাউনে একটা 4 তলা আবাসন আছে, যে আবাসনে ওই স্বপন কামিল্লাকে খুন করা হয়েছে। তা তিনি মানে একটা বিডিও 2017 সালে চাকরিতে পেয়েছেন, কত মাইনে পান? এই বিপুল সম্পত্তি কী করে করলেন? আবার সোনা চুরির অভিযোগে ওই স্বপন কামিল্লাকে মেরে ফেলা হয়েছে, তিনি চোরাই সোনা কিনেছেন, উনি চুরি করেননি, চোরাই সোনা কিনেছেন। তা প্রশান্ত বর্মন বলছেন না, আমার কোনো সোনা চুরি যায়নি। তার মানে উনি সোনা চুরি যাওয়াটা অস্বীকার করতে চাইছেন কেন? মানে সোনার পরিমাণটা এতটাই বেশি যে সেটা প্রকাশ হয়ে গেলে প্রমাণ হয়ে যাবে যে উনি সোনাচোর কারবারেও, চোরাই কারবারেও জড়িত। তো সেই প্রশান্ত বর্মন তিনি প্রথমে তার পোস্টিং হলো কালচিনি ব্লকে। এখন নিয়ম হচ্ছে WBCSদের পোস্টিংদের ক্ষেত্রে যে তাকে বাড়ির কাছাকাছি পোস্টিং দেওয়া হবে না, হোম ডিস্ট্রিক্টে তিনি পোস্টিং পাবেন না। তো উনি হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পাননি, কিন্তু এই কালচিনি ব্লকটা তার বাড়ির একদম কাছেই। এবার তারপরে তাকে রাজগঞ্জে দেওয়া হলো, সেটাও তার বাড়ির যথেষ্ট কাছাকাছি। তা রাজগঞ্জে থেকে তাকে 2বার তার ট্রান্সফার অর্ডার হলো, তিনি গেলেন না। প্রথমবার বললেন যে না আমি যাব না, দ্বিতীয়বার তাকে যখন আবার ট্রান্সফার করা হলো তিনি বললেন আমি আইন পরীক্ষা দিচ্ছি, তা আমি এই কারণে যেতে পারবো না। তা একজন WBCS এক্সিকিউটিভ বলতে পারেন নাকি তার বদলির অর্ডার হয়েছে তিনি মানবেন না? এবং তিনি মানলেন না। এবং মজার ব্যাপার হচ্ছে যে ল তো সবসময় একটা রেগুলার কোর্স, ওর তো কোনো ওই ডিস্ট্যান্স এডুকেশন বা এসব কোনো ব্যাপার নেই। তাহলে উনি ভিডিওর কাজও করছেন, ভিডিও তো 24 ঘন্টার চাকরি, আবার ল পড়ছেন, কি করে পড়ছেন? তাহলে এক জায়গায় উনি ফাঁকি মারছেন, হয় ভিডিও হিসেবে উনি কাজ করেন না, অথবা উনি ল যেখানে যে প্রতিষ্ঠানে পড়ছেন সেখানে উনি যান না, ওনার হয়ে কেউ হাজিরাটা দিয়ে দেয়। তা যে কোনোটা ঘটলে সেটা তো দুর্নীতি, অন্যায়। তা এবং এই যে প্রশান্ত বর্মন যেই চাকরিটা পেয়েছেন এটা কিন্তু WBCS এক্সিকিউটিভের চাকরি, কোনো একটা গ্রুপ ডির বা কোনো একটা অ্যাটেন্ডেন্টের চাকরি নয়। কাজেই এটা যদি প্রশাসনের সর্বোচ্চ মহলের একদম মদত না থাকতো, তারা যদি না করতেন, এটা কিন্তু হয় না। আবার পার্ট ডিপার্টমেন্ট যাদেরকে WBCS এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করেন, যারা মানে WBCS এক্সিকিউটিভ হচ্ছে পার্ট ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণে, তার মন্ত্রী কিন্তু হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা তিনি আজও প্রশান্ত বর্মনকে সাসপেন্ড করেননি, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়নি, তিনি গ্রেপ্তার হননি। আমি এই খুনের ঘটনা বাদ দিয়ে বলছি, এটাই তো একটা অস্বাভাবিক ব্যাপার। এবং তিনি অত্যন্ত প্রভাবশালী এবং সরকার এমন কিছু গোপন তথ্য তিনি সরকারের জানেন যেটা প্রকাশ হয়ে গেলে সরকার বিপদে পড়বে, এই জন্যে সরকার তো তাকে গ্রেপ্তার করেননি। এবার খুনের ঘটনা দেখুন, স্বপন কামিল্লাকে নৃশংসভাবে খুন করেছে এবং বাকিদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হচ্ছে না। আরে করার পথে একটা ভিডিও, তৃণমূল স্তরের একটা সরকারি অফিসার, তাকে তুমি গ্রেপ্তার করতে পারবে না কেন? গ্রেপ্তার হয়নি। পুলিশ বসে বসে নাটক দেখেছে, প্রশান্ত বর্মন ঘুরে বেরিয়েছে। তারপরে তার মা মানে যারা যে স্বপন কামিল্লা, তার স্ত্রী, তার পরিবারের লোক বারবার আদালতে মাথা ঠুকেছেন, কিছুই হননি। আবার মহামান্য আদালত তার আগাম জামিন মঞ্জুর করে দিয়েছে। কি করে করেছে আমি জানি না, সে বিচারকদেরও কিছু লেনদেনের বিষয় আছে। একদম সোজাসুজি বলছি ভাই, কারণ একজন খুনের অভিযুক্ত, তার আগাম জামিন কেন দেবে আদালত? এবং আগাম জামিনটা যে অন্যায় ছিল, যে ভুল ছিল, আইন মেনে হয়নি, তার প্রমাণ হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই সেই আগাম জামিন এবং তারপরে রেগুলার জামিনতে নিয়েছিলেন, সেটা খারিজ করে দিয়েছে। কাজেই এটা স্পষ্ট যে তার আগাম জামিনের নির্দেশ এবং লোয়ার কোর্টে যে জামিন রেগুলারাইজ করেছিলেন দুটোই ছিল অবৈধ। তা মাননীয় বিচারপতিরা বা বিচারকরা তো অবৈধ নির্দেশ এমনি এমনি দেন না, নিশ্চয়ই কোনো বিনিময়ের ব্যাপার ছিল বা কোনো চাপ ছিল। এটাও তো খুব ভালো জিনিস নয়। তা তিনি খুন করেছেন, নৃশংসভাবে খুন করেছেন, বুটে করে বুকে লাথি মেরে মেরে খুন করেছেন। তার সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে তিনি সরকারি গাড়ি ব্যবহার করেছেন, আর সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে আছে, পুলিশ গ্রেপ্তার করেনি। তা তিনি হাইকোর্টে গিয়েছেন, পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি হাইকোর্টেও সুরক্ষা পাননি, সুপ্রিম কোর্টে গেছেন, সেখানেও সুরক্ষা পাননি। সুপ্রিম কোর্টে তার উকিল মুকুল রোহতগি, তার একদিনের শুনানির টাকা জানেন আপনি? শুনলে তো এখানে মানে হৃদরোগে আক্রান্ত হয়ে যাবেন, তখন আবার আমার বিপদ হবে, আপনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। এই টাকা তিনি কোথায় পাচ্ছেন? একটা এই কলার পাতা ভিডিও, এই 2017 থেকে এই মাত্র ক বছর চাকরি করেছেন।
কাজেই এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত দুর্ভাগ্যের, এবং আমার ধারণা সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়ে দিয়েছে তখন তাকে আত্মসমর্পণ করতে হবে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে। কিন্তু আমার মনে হয় না যে পুলিশ এই প্রশান্ত বর্মন শাস্তি পাক এমনভাবে কেসটা সাজাবে। ওই কোনো বলির পাঁঠা করে, ঠিক যেভাবে অভয়া কাণ্ডে ওই একটা মানে কি বলবো, হাওয়ায় উড়ে যাবে তালপাতার সেপাই সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশকে যেরকম বলির পাঁঠা করে মূল যারা আসামি, মূল যারা অপরাধী তাদেরকে আড়াল করে দিয়েছে, ঠিক একই রকমভাবে প্রশান্ত বর্মনও বেঁচে বেরিয়ে আসবেন। এটাই ভারত মানে পশ্চিমবাংলার দুর্ভাগ্য, আর কি বলবো।